ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ম্যাথ সলভার। আজ এখানে আমরা শুরু করব ক্লাস 11-এর নতুন ভিডিও সিরিজ। আজ প্রথম দিন আমাদের আলোচনা শুরু হবে ক্লাস 11-এর সেট থিওরি অর্থাৎ প্রথম চ্যাপ্টার। আজকের আলোচনায় থাকবে সেট কি, সেট কীভাবে প্রকাশ করতে হয়, বিভিন্ন ধরনের সেট, এইসব নিয়ে। চলো তাহলে দেরি না করে শুরু করি। ইউনিট ওয়ানের মধ্যে যে চ্যাপ্টারগুলো আছে সেট, সম্বন্ধ এবং চিত্রণ, ত্রিকোণমিতিক অপেক্ষক। এই ইউনিট ওয়ানের আন্ডারে আছে সেট। এই ইউনিট ওয়ান থেকে যে প্রশ্ন হয় সেগুলো নিয়ে একটু দেখে নেওয়া যাক। কোশ্চেনের ধরন এবং তার কীভাবে নাম্বার বিভাজন থাকে। এখানে এমসিকিউ একটা করতে হয়, প্রশ্ন দেওয়া থাকে একটি। ভেরি শর্ট অ্যান্সার টাইপ দুটো করতে হয়, প্রশ্ন দেওয়া থাকে চারটি, অর্থাৎ চারটির মধ্যে দুটি। শর্ট অ্যান্সার টাইপ দুটি করতে হয়, প্রশ্ন দেওয়া থাকে তিনটি। লং অ্যান্সার টাইপ দুটি দেওয়া থাকে, উত্তর করতে হয় একটি। অর্থাৎ এর জন্য এই চ্যাপ্টারে এই ইউনিটটার জন্য মোট নাম্বার বলতে থাকে 18। একজন গণিতবিদের ছবি দেখতে পাচ্ছ, নাম জর্জ ক্যান্টর। ইনি হলেন সেট থিওরির উদ্ভাবক। ইনি সেট তত্ত্বের ওপর দীর্ঘ 20-21 বছর কাজ করেছেন এবং সেট তত্ত্বকে একটা ভালো জায়গায় স্থাপিত করেছেন। ইনার আগে সেট নিয়ে কিছু কিছু তত্ত্ব লিখেছিলেন জর্জ বুল, কিন্তু ইনি তারপর 1874 থেকে 1895 অর্থাৎ 21-22 বছর ইনি সেটের উপর বিভিন্ন থিওরি লিখেছেন, বিভিন্ন তত্ত্ব আবিষ্কার করেছেন এবং সেটকে আজকে এই জায়গায় পৌঁছে দিয়েছেন। তাহলে সেট কি? এই সেট থিওরি হচ্ছে গণিতবিদ্যার ভিত্তি। সেট থিওরির উপর কলনবিদ্যা, তারপর প্রবাবিলিটি, তারপর অ্যালজেব্রা সব কিছুই নির্ভর করেছে। তাহলে সেট ভালোভাবে না জানলে আমাদের কলনবিদ্যা এবং প্রবাবিলিটি অর্থাৎ সম্ভাবনা তত্ত্বতেও অসুবিধা দেখা দেবে। সেটের সংজ্ঞা দিতে গিয়ে বলা যায় এখানে সেট একটি নতুন বিষয়, সুতরাং সেটের সংজ্ঞা ঠিক দেওয়া নয়। সেট কী জিনিস সেটা নিয়ে আলোচনা করা যায়। একটি সমাহার, অর্থাৎ সেট বলতে কতকগুলো বস্তুর সমাহার, কখন সেট হবে আবার কখন সেট হবে না। সমাহার মাত্রই সেট তা নয়। সমাহারকে কখন সেট বলবো আমরা দেখি, যখন সমাহারটি হবে সুসংজ্ঞাত, ক্রম নিরপেক্ষ, তখন সেটিকে আমরা সুসংজ্ঞাত বলবো এবং তার মধ্যে বিভিন্ন ধরনের বস্তু থাকবে, একই বস্তু একের বেশি বার থাকবে না। তাহলে ছোট্ট করে একটু সংজ্ঞার মধ্যে দেখা যাক। পৃথক বস্তুসমূহের সুসংজ্ঞাত ক্রম নিরপেক্ষ সমাহারকে সেট বলা হয়। তাহলে এখানে দেখো কয়েকটি পদ খুব গুরুত্বপূর্ণ। পৃথক বস্তুসমূহ, সুসংজ্ঞাত, ক্রম নিরপেক্ষ এবং সমাহার। তাহলে সমাহার বলতে কতগুলো বস্তুর সমষ্টি বা কালেকশন। এই সমাহার কতগুলো বস্তু বলতে কীরকম বস্তু হবে? বস্তুগুলো সব পৃথক হবে, একই বস্তু একের বেশি বা থাকবে না। বস্তুগুলো সুসংজ্ঞাত হবে, অর্থাৎ এই জায়গাটা নিয়ে আমি একটু বিস্তারিত আলোচনা করছি। ক্রম নিরপেক্ষ অর্থাৎ অর্ডারলেস। যে কোনো বস্তু ধরো একটা সমাহারের মধ্যে 1, 2, 3, 4 আছে। এখন 1, 2, 3, 4 তুমি লিখতে পারো সমাহারের মধ্যে, আগে 4, পরে 2, তারপর 1, তারপর 3, এভাবেও লিখতে পারো। অর্থাৎ অর্ডার অনুযায়ী, অর্থাৎ ক্রম অনুযায়ী 1, 2, 3, 4, 5 এইরকম ক্রম অনুযায়ী লেখার প্রয়োজন নেই। যে কোনো বস্তুকে যেখানে খুশি তুমি সেটের মধ্যে লিখতে পারো। সুসংজ্ঞাত কথাটা খুব গুরুত্বপূর্ণ। ধরো তোমাকে বলা হলো তোমার পছন্দের 11 জন
ক্রিকেটারের একটি সেট তৈরি করো, কালেকশন তৈরি করো, সেট নয় কালেকশন তৈরি করো। এখন এই কালেকশনের মধ্যে তুমি যে 11 জন পছন্দ করলে তোমার বন্ধুর সেই পছন্দের 11 জন নাও হতে পারে, অর্থাৎ দুজনের পছন্দের 11 জন ক্রিকেটার আলাদা আলাদা হতে পারে। অর্থাৎ এখানে যে সংজ্ঞায়িত করা হয়েছে যে তোমার পছন্দের 11 জন ক্রিকেটার, সুতরাং বিভিন্ন জনের পছন্দের ক্রিকেটার বিভিন্ন জন হবে। সুতরাং এটা এই সংজ্ঞা দেওয়া আছে যেটা পছন্দের 11 জন ক্রিকেটার, এটা সুসংজ্ঞাত নয়। কিংবা যদি বলা হতো যে 2011 বিশ্বকাপে যে ফাইনাল দলে যে 11 জন ক্রিকেটার খেলেছিল সেই 11 জনের নাম, তাহলে কিন্তু তখন সবার একই নাম আসবে, অর্থাৎ সবারই কালেকশন একই হবে, তখন সেটা হবে সুসংগত। আবার যদি বলা হয় তোমাদের ক্লাসে লম্বা ছাত্রদের সেট কালেকশন, সেখানে লম্বা ছাত্রের কালেকশন বলতে কত লম্বা, কিংবা বুদ্ধিমান ছাত্রের কালেকশন কতটা বুদ্ধিমান, এগুলো সুসংগত নয়। সুসংগত হবে তখনই যখন সবার বাছাই করা সমাহারটি একই হবে। এখানে দেখো এন একটা সমাহারের নাম দেওয়া হয়েছে 1 অঙ্কের স্বাভাবিক সংখ্যার সমাহার। এটাকে সুসংগত বলা হয়েছে কারণ 1 অঙ্কের স্বাভাবিক সংখ্যা 1 থেকে 9 পর্যন্ত। সুতরাং সবার ক্ষেত্রেই 1 অঙ্কের স্বাভাবিক সংখ্যা একই হবে, অর্থাৎ এটি হবে সেট, কিন্তু আগেরটা সেট নয়। তাহলে সেট কি বললাম? পৃথক বস্তুসমূহের সুসংজ্ঞাত ক্রম নিরপেক্ষ সমাহারকে সেট বলে। এই সেটকে প্রকাশ করা হয় ইংরেজি বর্ণমালার বড় হাতের অক্ষর A B C D X Y Z এইসব দিয়ে, এবং সেটের মধ্যে যে বস্তুগুলো বা যে পদগুলো থাকে বা যে উপাদানগুলো থাকে সেগুলোকে প্রকাশ করা হয় ছোট হাতের অক্ষর দিয়ে। এ যদি কোনো সেটের স্মল এ, মানে কোনো একটা পদ যদি এই পদটা যদি এ সেটের একটি উপাদান হয় তাহলে সেটাকে প্রকাশ করা হয় A belongs to A। এপসাইলন চিহ্নের মতো একটা চিহ্ন দেওয়া আছে, ছোট হাতের এ, তার ওই চিহ্নটা দেওয়া আছে, এটাকে পড়া হয় A belongs to A, এভাবে প্রকাশ করা হয়। যদি এ পদটি এ সেটের মধ্যে না থাকে তখন বিলংস টু চিহ্নটাকে কেটে দেওয়া হয়েছে, অর্থাৎ এপসাইলন চিহ্নটা কেটে দেওয়া হয়েছে। ঠিক এপসাইলন চিহ্ন নয়, এপসাইলনের মতোই এটি, কিন্তু এপসাইলন নয় এটি। এখন এখানে পড়া হবে এ ডাজ নট বিলং টু এ। তাহলে কোনো একটা সেট এ সেটের কোনো একটা পদ এ সেটের মধ্যে থাকলে এ বিলংস টু এ এই চিহ্ন, আর না থাকলে এই চিহ্ন ব্যবহার করা হয়। একটি এখন তোমাদের মনে হতে পারে যে সেট স্যার বললেন, কিন্তু সেট কিভাবে লিখব? তো সেট প্রকাশ করা সাধারণত দুরকম পদ্ধতিতে লেখা হয়। প্রথম নম্বর পদ্ধতি হচ্ছে রোস্টার ফর্ম বা তালিকাবদ্ধ ফর্ম, এবং বা ছকবন্দীকরণ অনেক সময় বলা হয়, বা সেট নির্মাণ পদ্ধতি বা সেট বিল্ডার ফর্ম। এখন রোস্টার ফর্ম কি বা তালিকাবদ্ধ পদ্ধতি নাম শুনে বুঝতে পারছো, এখানে প্রত্যেকটা পদকে সেটের প্রত্যেকটা পদকে তালিকার আকারে প্রকাশ করা হয়। তালিকার আকারে কীভাবে? সেটের মধ্যে যে যে পদগুলো আছে সেটিকে এক একটি লেখা হয়, একটির পরে একটি কমা দিয়ে আরেকটি পদ, তারপরে কমা দিয়ে আরেকটি পদ, এবং সমস্ত পদগুলি একটি দ্বিতীয় বন্ধনীর মধ্যে রাখা হয়। এটা হচ্ছে রোস্টার ফর্ম। যে পদ্ধতি দ্বারা একটি সেটকে তালিকাবদ্ধভাবে প্রকাশ করা যায়, অর্থাৎ সেই সেটের সকল উপাদানগুলিকে দুটি দ্বিতীয় বন্ধনীর মধ্যে একটির পর একটি পদ দ্বারা যে কোনো ক্রমে, আমি আগেই বলেছি ক্রম নিরপেক্ষ যে কোনো ক্রমে উপস্থাপন করা যায় তাকে রোস্টার ফর্ম বা তালিকা পদ্ধতি বলে। যেমন এখানে একটা সেটের উদাহরণ দেওয়া হয়েছে, ইংরেজি বর্ণমালার স্বরবর্ণের সেট যদি ভি হয় তাহলে ভি সমান বলেছি সেটের নাম ক্যাপিটাল অক্ষর দিয়ে দেওয়া হয় ভি, এবং সেটের পদগুলো এখানে এইগুলি পদ হবে, ছোট হাতের বড় হাতের কিছু নয়। এ ই আই ও ইউ যদি 1 2 3 হতো তাহলে সেটের পদগুলো 1 2 3 4 হতো। এই পদ্ধতিটাকে প্রকাশ করার পদ্ধতি হচ্ছে সেট রোস্টার ফর্ম। এবং সেট নির্মাণ পদ্ধতি বা সেট বিল্ডার পদ্ধতি, যে পদ্ধতি এই পদ্ধতিতে আর কিছু নয়, এই যে ধর্মের জন্য আমরা সেটটা পেলাম, এখানে কি বলা আছে? ইংরেজি বর্ণমালার স্বরবর্ণের সেট। তাহলে এই ধর্মটা দিয়ে যদি প্রকাশ করা হয় সেটটাকে, সেটা বলা হবে সেট নির্মাণ পদ্ধতি।
যদি কোনো সেট এ প্রত্যেকটি উপাদান এক্স, এখানে আকারে লিখতে গেলে একটা ফরম্যাট আছে। সেই ফরম্যাটটা কীরকম, যদি উপাদান এক্স হয় মানে সেটটার একটা উপাদান এক্স এবং যে ধর্মটা সেটা যদি পি এক্স হয়, এখানে উপাদান আমি এই আই ও ইউ আছে, আমি সেটাকে একটা জেনারেল আকার সাধারণ আকারে ধরলাম এক্স এবং এই ধর্মটার নাম দিলাম পি এক্স। তাহলে সেটার আকারটা কীরকম হবে, এ সেট সমান এক্স, একটি বার দেওয়া আছে অর্থাৎ পূর্ণচ্ছেদের মতো, ঠিক পূর্ণচ্ছেদ এরকম একটা লাইন টানবে, তারপর পি এক্স, কিংবা বেশি প্রচলিত এইটি এ সমান এক্স কোলন দিয়ে তার ধর্ম, অর্থাৎ এ সেটটার পদগুলো এমন যে এই ধর্ম মেনে চলে। আগের সেটে যদি আমি লিখি এই আকারে, তাহলে ভি সমান এক্স, এক্স হলো ইংরেজি বর্ণমালার স্বরবর্ণ সমূহ। এখানে তাহলে এক্স লিখতে হবে ইংরেজি বর্ণমালা, তাহলে এক্সের জায়গায় কি লিখতে হবে, ইংরেজি বর্ণমালার স্বরবর্ণগুলো বা ভাওয়েলগুলো লিখতে হবে। এই হলো আমাদের সেট প্রকাশ করার পদ্ধতি। এই দুই রকমভাবে আমরা সেটকে প্রকাশ করি। এবার কিছু টাইপের সেট নিয়ে আমরা কম আলোচনা করি। সসীম সেট, সসীম মানে বুঝতে পারছি যে সেটে সসীম সংখ্যক পদ থাকবে, অর্থাৎ যে সেটের উপাদানগুলোকে গণনা করা সম্ভব। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় কার্ডিনাল নাম্বার। কোনো একটা সেটে পদ সংখ্যা যেটি, সেই সংখ্যাটি হচ্ছে তার কার্ডিনাল নাম্বার, বা এটাকে বাংলায় বলা হয় অঙ্কবাচক সংখ্যা। যদি কোনো সেটের এন সংখ্যক পদ থাকে তাহলে সেটাকে প্রকাশ করা হয় এন ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে সেটটার নাম দ্বারা, এবং এনকে বলা হচ্ছে অঙ্কবাচক সংখ্যা বা কার্ডিনাল নাম্বার, এবং এনকে সেটের মাত্রাও বলা হয়, অর্ডার অফ দ্য সেট। সেটে যদি 5টা পদ থাকে তাহলে সেটের অর্ডার হচ্ছে 5, কিংবা সেটের কার্ডিনাল নাম্বার 5। এখানে এ সমান একটা সেট দেওয়া আছে 1 2 3 5 7 9, অর্থাৎ 6টি পদ আছে, অর্থাৎ এন অফ এ সমান 6। এর কার্ডিনাল নাম্বার এখানে 6, এখানে কার্ডিনাল নাম্বার 5। অসীম সেট, যে সেটে উপাদানের সমূহ অসীম অর্থাৎ গণনা করা সম্ভব নয়, অর্থাৎ সেইরকম সেটটাকে বলা হয় অসীম সেট। যেমন স্বাভাবিক সংখ্যার সেট 1 2 3 4 করে এভাবে কতদূর গেছে তার কোনো ঠিক নেই, অসীম পর্যন্ত গেছে, সেটা হচ্ছে একটা অসীম সেট। কিংবা মূলদ সংখ্যার সেট বলতে পারো, এটা দেওয়া আছে সেট বুল্ডার ফর্মে, এটা দেওয়া আছে পাঁচটার ফর্মে। এখন যদি সেটের তুলনা করা হয়, তুলনা করতে গিয়ে আমরা সসীম সেটের তুলনা করতে পারবো কার কত পদ আছে, কিন্তু অসীম সেটের ক্ষেত্রে সেটা সম্ভব নয়। সেই জন্য এই সংজ্ঞাগুলো প্রয়োজন হয়, খুব গুরুত্বপূর্ণ নয় কিন্তু জেনে রাখো। গণনযোগ্য সেট, যদি সেটের মানে পদগুলো নির্দিষ্ট ধর্ম বা বৈশিষ্ট্য মেনে কোনো সংজ্ঞাত কোনো অসীম সেটের উপাদানগুলিকে যদি একটি অনুক্রমের আকারে প্রকাশ করা হয়, অনুক্রম যখন তোমরা পড়বে তখন আরও পরিষ্কার হবে। এখন জাস্ট জেনে রাখো সংজ্ঞাটা, যদি সেটের পদগুলিকে একটি অনুক্রমের আকারে প্রকাশ করা হয় তখন সেটাকে বলা হবে গণনযোগ্য সেট। এখানে একটা উদাহরণ দেওয়া আছে, একের সঙ্গে একের উপাদান করসপন্ডেন্স করেছে, অর্থাৎ সম্পর্ক স্থাপন করেছে 2 এর সঙ্গে 1 এর 2, এইভাবে n এর সঙ্গে 1/n, তাহলে এটা হচ্ছে একটা গণনযোগ্য সেট। ঠিক একইভাবে অগণনযোগ্য সেট, যেমন নির্দিষ্ট ধর্ম বা বৈশিষ্ট্য মেনে চলে, আগেরটা যেমন অনুক্রমে সাজানো যেত, এখানে অনুক্রমে আকারে প্রকাশ করা যাবে না, এটা হচ্ছে অগণনযোগ্য সেট। যেমন 0 থেকে 0 লেস x লেস 1, মানে এর অন্তরালে প্রচুর সেট আছে, কি আছে যেগুলোর মধ্যে কোনো অনুক্রম বা সিকোয়েন্সের আকারে সাজানো যাবে না। একপদী সেট, একপদী সেট খুব গুরুত্বপূর্ণ, যে সেটের উপাদানের সংখ্যা মাত্র একটি সেটাকে বলছে একপদী সেট। যেমন a সমান 2 একটি একপদী সেট। এই সেটের মধ্যে কটি পদ আছে, একটি, পদটা কি না 2। শূন্য সেট, শূন্য সেটটা কি,
বা নাল সেট বা এমটি সেট বা ভয়েড সেট। যদি সেটের মধ্যে কোনো উপাদান না থাকে তাহলে সেটটাকে বলা হবে শূন্য সেট। শূন্য সেটকে ফাই দিয়ে চিহ্নিত করা হয়। এই যে ফাই সমান এখানে কিছু নেই মানে এটি শূন্য সেট, কিংবা ফাই সমান এক্স একটি অখণ্ড সংখ্যা, যেখানে 3 এবং 4-এর মধ্যে কোনো অখণ্ড সংখ্যা আছে, 3-এর চেয়ে বড় এবং 4-এর চেয়ে ছোট অখণ্ড সংখ্যা নেই, সুতরাং এখানেও কোনো পদ থাকবে না, এটিও হবে শূন্য সেট। ফাই সমান যদি এর মধ্যে শূন্য থাকে তাহলে সেটি কিন্তু শূন্য সেট নয়। কিছু না থাকলে শূন্য সেট, কিন্তু শূন্য পদ থাকলে এটি শূন্য সেট নয়। এটি তার মানে এটি একটি পদ আছে, যে পদটি হচ্ছে শূন্য, অতএব এটি একটি একপদী সেট। সাবসেট বা উপসেট খুব গুরুত্বপূর্ণ সেট তত্ত্বের। এ একটা সেট, পদ আছে 1 2 3 4, এবং বি একটা সেট 1 এবং 3। এখানে দেখতে পাচ্ছ বি এর প্রত্যেকটা পদ এতে বর্তমান, কিন্তু এর প্রত্যেকটা পদ বিতে নেই। তাহলে কি বললাম, বি এর প্রত্যেকটা পদ এতে বর্তমান, তাহলে এখানে বি কে বলা হবে এর সাবসেট। বি হলো এর সাবসেট বা উপসেট। এটাকে চিহ্নিত করা হয় কিভাবে? এইভাবে। চিহ্নগুলো তোমরা খেয়াল রাখবে, এখানে যে দিকটা কার বা যে দিকটা বাঁকানো আছে সেই দিকটা যেটা যে সাবসেট হবে সেই দিকে বাঁকানো অংশটা থাকছে। তাহলে যদি দুটি সেট এ ও বি এরূপ হয় যে এর প্রত্যেকটি উপাদান এ সেটের অন্তর্ভুক্ত একটি উপাদান হয়, তাহলে বি সেটকে এ সেটের একটি সাবসেট বলা হবে। এটিকে চিহ্নিত করা হয় এইভাবে, কিংবা যদি ঘুরিয়ে লেখো এইভাবে, কিন্তু বাঁকানো অংশটা সবসময় সাবসেটের দিকে থাকছে। এখানেও আগে লিখো বা পরে লিখো, সেটার সঙ্গে কোনো সঙ্গ নেই। এক্স একটা সেট 1 2 3 4 5 করে 9 পর্যন্ত, ওয়াই একটা সেট 1 2 3 4। এখানে দেখা যাচ্ছে ওয়াই এর প্রত্যেকটা পদ 1 2 3 4 এখানে বর্তমান, অতএব ওয়াই হচ্ছে এক্স এর একটি সাবসেট। এক্স আবারও একই সেটটা নেওয়া হয়েছে, এখানে আরেকটা সেট নেওয়া হয়েছে জেড। জেডে এখানে দেখা যাচ্ছে 1 2 3 4 এখানে আছে, কিন্তু 10 জেডে আছে, এখানে 10 জেডে আছে কিন্তু এতে নেই। যদি কোনো সেটের পদ এখানে না থাকে, আগেই দেখানো হয়েছে, সেটের মধ্যে থাকলে বিলংস টু, আর না থাকলে নট বিলংস, ডাজ নট বিলং, তাহলে এই সেটের মধ্যে এক্স 10টা জেডের মধ্যে আছে কিন্তু এক্সে নেই, অতএব এটি কিন্তু জেডটা এক্সের সাবসেট নয়। অর্থাৎ এখানে কীরকম চিহ্ন দেওয়া হলো, সাবসেট দেওয়ার পর সেটাকে আবার কেটে দেওয়া হয়েছে, সুতরাং জেড নট সাবসেট অফ এক্স। শূন্য সেট যে কোনো সেটেরই সাবসেট। এটির উপপাদ্য পরে আছে, প্রমাণ আমরা দেখব। প্রত্যেক সেট তার নিজের সাবসেট। শূন্য সেট হচ্ছে সবার সাবসেট, এবং প্রত্যেকটা সেট তার নিজের সাবসেট। অর্থাৎ যদি ধরো এখানে এ একটা সেট, এ সেটটা প্রত্যেকটা এলিমেন্ট এতে বর্তমান, অতএব এ হচ্ছে এর সাবসেট। কিংবা বি সেটের প্রত্যেকটা এলিমেন্ট 1 আর 3, তাহলে বি এর প্রত্যেকটা এলিমেন্ট বিতে বর্তমান, অতএব বিও নিজের সাবসেট। এক্স সমান একটা সেট দেওয়া আছে 1 2 3, তার নাম্বার অফ এলিমেন্ট এখানে কত, বা কার্ডিনাল নাম্বার 3, তাহলে এক্সের সাবসেটগুলো কী কী হবে? 1 2 3 আমি আলাদা আলাদা নিলাম। এবার 1 এবং 2 একসঙ্গে, 2 এবং 3 একসঙ্গে, 1 এবং 3 একসঙ্গে, আবার নিজে একটা সাবসেট 1 2 3, আবার শূন্য সবার সাবসেট 5। তাহলে কতগুলো পেলাম? 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা, অর্থাৎ মোট যদি 3টি পদ থাকে তাহলে আমরা সাবসেট পেলাম 8টি। তাহলে এক্সের উপসেটের সংখ্যা 8, অর্থাৎ 2 টু দি পাওয়ার 3, অর্থাৎ 2 টু দি পাওয়ার nx। যতগুলো পদ সেটের মধ্যে বর্তমান 2 টু দি পাওয়ার তত করলে যত হবে ততগুলো আমরা সাবসেট পাবো। এ সেটে যদি n সংখ্যক পদ থাকে তাহলে এ সেটের সাবসেটের সংখ্যা হবে 2 টু দি পাওয়ার n। সমান সেট খুব সহজ, যদি দুটো সেট এ এবং বি এর উপাদান সংখ্যা একই হয়, সেটের প্রত্যেকটির উপাদান এ
এবং বি দুটি সেটের যদি প্রত্যেকটির উপাদান একই হয়, অর্থাৎ এ সেটের সব উপাদান যদি বি সেটে থাকে কিংবা বি সেটের সব উপাদান যদি এতে থাকে, তখন সেটাকে বলা হবে সাবসেট। তাহলে কি হলো, এর সব উপাদানগুলো বিতে আছে, তাহলে বি হচ্ছে এর সাবসেট, কিন্তু সমান সেট বলা হয়েছে, মানে বি এরগুলো এতে থাকতে হবে আবার এর গুলো বিতে থাকতে হবে। তার মানে এ হবে বি এর সাবসেট এবং বি হবে এ এর সাবসেট, তখন আমরা এই এ এবং বি কে বলবো সমান সেট। 1 2 3 4 বি 1 3 4 2 অর্থাৎ একই এলিমেন্ট আছে, শুধু অর্ডারটা আলাদা আছে এখানে। অতএব এ বি এর সাবসেট এবং বি এর সাবসেট, অতএব এ এবং বি সমান। এ যদি বি এর সাবসেট হয় এবং বি যদি এর সাবসেট হয় একই সঙ্গে, তাহলে এ সমান বি হবে। যথার্থ সাবসেট, প্রপার সাবসেট। এখন সাবসেটে আমরা দেখেছি যে বি এর প্রত্যেকটা এলিমেন্ট যদি এতে বর্তমান থাকে তাহলে সেটা হবে সাবসেট, এবং সমান সেটে দেখলাম সাবসেট হলো কিন্তু সব পদগুলো থাকতে পারে। 1 2 3 4 একটা সেটে আছে, বি সেটে 1 2 3 4, তাহলে বি এর সাবসেট। কিন্তু যথার্থ সাবসেট কখন হবে, যদি একটা হলো এলিমেন্ট বি এর একটা হলো পদ এর চেয়ে কম থাকে, এতে এমন একটা পদ আছে যেটা বিতে নেই, তাহলে এ হবে একটা সাবসেট। এবং কি হবে, বি সেটে অন্তত একটি উপাদান থাকে যা এ সেটে নেই, তাহলে এখানে এ হচ্ছে সাবসেট অফ বি এবং এ সেটে একটা পদ থাকবে যা বিতে নেই। তাহলে অন্তত এটা ম্যাথমেটিক্যালি লেখা হয়েছে এক্স বিলংস টু বি হবে যেখানে এক্স নট বিলংস টু এ, মানে বিতে একটা সেট পদ থাকবে যেটা এতে থাকবে না। একটা উদাহরণ দিলে পরিষ্কার হবে, উদাহরণ দেওয়া নেই, উদাহরণ দিই একটা। ধরো একটা সেট 1 2 3 4 তার পদ আছে, এবং বি একটা সেট 1 2 এবং 3। এখানে বি সেটের এ সেটের একটা পদ 4 বি সেটে নেই, সুতরাং বি হচ্ছে এর প্রপার সাবসেট। বি সেটকে বলা হয় অধিসেট। যদি এ বি এর প্রপার সাবসেট হয় তাহলে বি সেটকে বলা হবে অধিসেট। সমতুল্য সেট, সমতুল্য সেট কিছু নয়, সমতুল্য সেট হচ্ছে যদি দুটি সেটের পদ সংখ্যা সমান হয় তখন সেটাকে বলে সমতুল্য সেট। এ এবং বি এর পদ সংখ্যা সমান, অতএব এরা পরস্পর সমতুল্য সেট। সার্বিক সেট, ইউনিভার্সাল সেট। যদি কিছু গাণিতিক সমস্যা এমন কোথাও আসে যে কোনো একটা গাণিতিক সমস্যা সমাধান করার ক্ষেত্রে একটা অন্য একটা সেটের উপর নির্ভরশীল হয়, তখন সেই বড় সেটটাকে, মানে যে বড় সেটের সাবসেট এই সমস্যার অন্য সেটগুলো, সেই সেটগুলোর সার্বিক সেট হচ্ছে সব বড় মূল সেটটি। মূল সেটকে, সার্বিক সেটকে সাধারণত ইউ দিয়ে চিহ্নিত করা হয়, কারণ ইউনিভার্সাল সেটের ইউ লেখা হয়, সেই জন্য এটা ইউ দিয়ে চিহ্নিত করা হয়। যেমন সকল বাস্তব সংখ্যার সেট আর অন্যান্য বাস্তব সংখ্যার সেটের সার্বিক সেট। সূচক সেট বা পাওয়ার সেট। কোনো একটি সেট এর সূচক সেট বলতে সেই সেটটিকে বোঝায় যখন সেই সেটটি এমনভাবে তৈরি হবে যে ওই সেটের সাবসেটগুলো নিয়ে তৈরি হবে, তখন সেটাকে বলা হবে পাওয়ার সেট। অর্থাৎ কোনো একটা সেটের সাবসেট নিয়ে গঠিত, সব সাবসেটগুলো নিয়ে গঠিত যে সেট, সেটা হচ্ছে তার সূচক সেট বা পাওয়ার সেট। একটি প্রদত্ত সেট এ এবং সূচক সেট পি এ দ্বারা চিহ্নিত করা হয়। এ একটা সেট দেওয়া আছে 1 2 3, তাহলে এর সব উপসেটগুলো আমরা লিখিলাম 1 2 3 1,2 2,3 1,3 5 এবং 1 2 3। এইগুলো নিয়ে যে সেট, অর্থাৎ এখানে একটি দ্বিতীয় বন্ধনী
শুরু এবং দ্বিতীয় বন্ধনী শেষ করলেই সেটি একটি সেট হবে। এখন তো এগুলো একটা আলাদা আলাদা সেট, কিন্তু তখন এগুলো হয়ে যাবে একটা পদ। অর্থাৎ এইখানে পদ হচ্ছে এই সেটটি একটি পদ, এটি একটি পদ, এটি কিন্তু সেট নয়, এখানে এগুলো একটি পদ। এই হচ্ছে তার সূচক সেট। সূচক সেট নির্ণয় কিন্তু খুব গুরুত্বপূর্ণ, মাঝে মাঝেই পরীক্ষাতে আসে। তোমরা সূচক সেট খুব সহজ, শুধুমাত্র মনে রাখাটাই বিষয়। উপসেটগুলো নিয়ে যে সেট সেটা হচ্ছে তার সূচক সেট। তাহলে সূচক সেটের সংখ্যা ঠিক যতগুলো উপসেট থাকবে ততগুলোই সূচক সেট থাকবে। একটা সেটে সূচক সেটের পদ সংখ্যা ততগুলো হবে। একটা উপসেট যতগুলো থাকবে, অর্থাৎ একটা সেটে যদি n সংখ্যা পদ থাকে তাহলে এ সেটের সূচক সেটের পদ সংখ্যা হবে 2n। আজ এই পর্যন্তই। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। যদি আমার পড়ানো তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করে বন্ধুদের কাছে শেয়ার করো এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, যাতে পরবর্তী ভিডিও সহজেই তোমার কাছে পৌঁছে যায়। পরবর্তী ক্লাসে আমরা শুরু করব সেটের প্রক্রিয়াসমূহ, অর্থাৎ অপারেশন অফ সেট, ইউনিয়ন, ইন্টারসেকশন ইত্যাদি যেসব প্রক্রিয়াগুলো আছে সেগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। আজ এই পর্যন্তই।